পড়লাম হুমায়ুন আহমেদের বাদশা নামদার উপন্যাসটি, যেটা 2021 সালে প্রকাশিত হয়েছে। এবং অনেকেই যারা হুমায়ুন আহমেদের উপন্যাস অনেকে পড়তে চান না, পড়েন না, হুমায়ুন আহমেদের সমালোচনা করেন, তারাও বলেন যে বাদশা নামদার একটা উপন্যাস লিখেছে। আসলেই তাই, বাদশা নামদার উপন্যাস হুমায়ুন আহমেদের অনেক উপন্যাসকে ছাড়িয়ে গিয়েছে। বাদশা নামদার সত্যিকার অর্থেই এটি ঐতিহাসিক মানে একটা ঐতিহাসিক চরিত্র। এবং আমি মনে করি হুমায়ুন আহমেদকে এই উপন্যাসটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আম, তো বাদশা নামদার উপন্যাসে আসলে মোগল সম্রাট আহ, মানে বাদশা বাবরের বাবরের পুত্র হচ্ছে সম্রাট হুমায়ুনকে নিয়ে লেখা এই উপন্যাস। আচ্ছা, এখানে সম্রাট হুমায়ুনের যে দুর্বলতম দিকগুলো আছে, একজন সম্রাট হলেই যে তাকে মানে চেয়ারে বসার সাথে সাথে ভাইদেরকে হত্যা করে ফেলতে হবে, এটার এটা দেখানো হয়নি। এখানে দেখানো হয়েছে যে কোনো একটি সম্রাট ভালোবাসা দিয়ে, মমত্ব বোধ দিয়েও রাজ্য জয় করতে পারে, দখল করতে পারে। তরবারি শেষ কথা নয়, তরবারির পরেও একটি কথা আছে, যেটা হচ্ছে ভালোবাসা, মমত্ববোধ, দয়া। এর মাধ্যমে অনেক কিছু জয় করা যায়, রাজ্যও জয় করা যায়। এটা একটা। আর বাদশাহ হুমায়ুনের অনেক গুলো দিক ছিল। উনি একজন অত্যন্ত ভালো একজন কবি ছিলেন, এবং হচ্ছে উনি ছবি আঁকতে পছন্দ করতেন। ওনার যে যে শিল্পমনস্ক দিকগুলো, এগুলো ফুটিয়ে তোলা হয়েছে এটা। আর বাদশা নামদার উপন্যাসের আরেকটা ব্যাপার যদি বলি, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের ভাইরা তার সাথে ষড়যন্ত্র করে। এটা আসলে রাজাদের সাথে এটা হয়েই থাকে। এবং ভাইরা ষড়যন্ত্র করে, মানে কামরান মির্জা থাকে সবচেয়ে বেশি যে বিরুদ্ধাচারণ করে, সে কামরান মির্জাকে সবশেষে তার মানে ষড়যন্ত্রের অংশ হিসেবে তার চোখ ফেলে অন্ধ করে তারপর মক্কা পাঠিয়ে দেওয়া হয়। এবং অবশেষে বাদশাহ হুমায়ুন এত বেশি দয়াবান ছিল যে তার ভাইকে পর্যন্ত তার সামনে হাজির করা হয় না, যে হাজির করা হলেই শাস্তি মৌকুফ করে দেবে। তো কামরান মির্জা বাদশাহ হুমায়ুন সম্পর্কে একটা উক্তি করে, সেটা হচ্ছে, আমি হলাম মানে পিতলের থলি, আর বাদশাহ হুমায়ুন হচ্ছেন স্বর্ণের ভার। মানে সে অনেক কিছু ধারণ করতে পারে, সম্রাট তারই হওয়ার কথা, তারই হওয়া উচিত হৃদয়বান মানুষের, এই বিষয়টা বোঝানো হয়। তার মানে নির্দয় মানুষেরা, শয়তানি বুদ্ধি নিয়ে যারা চলে, কুট চাল যারা চালে, তারা আপাত দৃষ্টিতে মনে হয় জয়ী হয়েছে, কিন্তু দিন শেষ ইন দ্য লং রান তারাই আসলে লুজার হয়। এই যেটা দেখানো হয়েছে। আরেকটা বিষয় দেখানো হয়েছে, সেটা বাদশাহ হুমায়ুনের কন্যা আকিকা বেগম, ওনার বান্ধবী থাকে অম্বা। অম্বাকে বাদশাহ হুমায়ুন পায় সহমরণ প্রথা থেকে বাঁচিয়ে নিয়ে আসে, যে স্বামীর চিতায় তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়, সেখান থেকে অম্বা নামক হিন্দু মেয়েটিকে বাঁচায়। কিন্তু বাঁচানোর ফলে আরেকজন থাকে, গৌরীশঙ্কর নামক একজন ব্যক্তি থাকে, যিনি হচ্ছে বাদশাহ হুমায়ুনের একজন অনুবাদক, জাদুবিদ্যা বইয়ের একটা অনুবাদক থাকেন তিনি। তিনি চৌসার যুদ্ধে যখন বাদশাহ হুমায়ুন পরাজিত হয়, সেখান থেকে অম্বা এবং আকিকা বেগমকে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার ফলে উনি করে কি, সেই অম্বা ছোট মেয়েটাকে আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা করে সহমরণের অংশ হিসেবে, এবং সে ভাবে এতে সে পুণ্য পাবে। অবশেষে তার মৃত্যুটাও খুব করুণভাবে হয়, আগুনে দগ্ধ হয়ে হয়। এখানে এটা বোঝানো হয়েছে, পাপ কখনোই কাউকে ছাড়ে না। আপনি অনেক কিছু ভুলে যেতে পারি, কিন্তু সময় এবং প্রকৃতি কখনোই ভুলে না। যার যতটুকু পাওয়ার কথা, এটা সময় অনুযায়ী প্রকৃতি তাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেয়, এই বিষয়টা বোঝানো হয়েছে। আরেকটা চরিত্র, খুব শক্তিশালী চরিত্র, সেটা হচ্ছে বৈরাম খাঁ। বৈরাম খাঁকে নিয়ে একটু বলি। বৈরাম খাঁ বাদশাহ হুমায়ুনের সকল যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে মুঘল সাম্রাজ্য একেবারে পতনের মুখে ছিল, সেখান থেকে বৈরাম খাঁ এই মুঘল সাম্রাজ্যকে রক্ষা করেছে। এবং মুঘল সাম্রাজ্যে মানে হুমায়ুনের পুত্র যে আকবর দ্য গ্রেট, ওনাকেই 50 বছর তিনি শাসন করেছেন, এবং সেই সিংহাসনে বসার পর্যন্ত বৈরাম খাঁ ছিলেন, এবং বৈরাম খাঁ এই কাজটি করেছেন। কিন্তু সম্রাট আকবর একটু নিষ্ঠুরতার সাথে, একটু না, এটা অনেক বড় নিষ্ঠুরতার সাথে বৈরাম খাঁকে হত্যার হুমকি দেয় এবং বৈরাম খাঁকে হত্যা করে। এখানে অবশ্য হুমায়ুন আহমেদ দ্বিমত প্রকাশ করেছেন যে আকবর দ্য গ্রেট কেন এই কাজটি করেছেন। আসলে আমি জানি না, আমার ব্যক্তিগত ব্যাখ্যা হতে পারে যে আকবর দ্য গ্রেট উনি হয়তো ভেবেছেন যে বৈরাম খাঁ, যেহেতু আকবর যখন সিংহাসনে বসেছে তার বয়স 13 বছর ছিল, বৈরাম খাঁর দ্বারা সে সিংহাসনচ্যুত হতে পারে, এই মানে এটার জন্য তিনি এই শত্রুকে উপড়ে ফেলেছেন, শত্রুভাবে বৈরাম খাঁকে তিনি জ্ঞান করেছেন।
এটা একটা অংশ। আরেকটা বিষয় বলি, এটা খুবই শিক্ষণীয় একটা ব্যাপার, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। সেটা হচ্ছে বাদশাহ হুমায়ুন যখন একেবারে মানে সর্বশেষের দিকে খুব রোগাগ্রস্ত হয়ে পড়ে এবং জনগণের মধ্যে মানে সন্দেহ দানা বাঁধতে থাকে যে বাদশাহ হুমায়ুন মারা গেছে কিনা, এবং তিনি অনেক অসুস্থ থাকে, তখন বৈরাম খা হুমায়ুনের মতো দেখতে একজন মানুষকে, যিনি পাদুকা শিল্পী, জোতা সেলাই করে, তাকে নিয়ে এসে বন্দি করে রাখে। তখন বাদশাহ হুমায়ুন তাকে দেখে ফেলে এবং বলে যে তুমি কি জানো, তুমি দেখতে আমার মতো। তখন পাদুকা শিল্পী বলে জি হুজুর জানি। তখন বলে যে তোমার স্ত্রীর নাম কি? তখন বলে যে হামিদা। এবং বাদশাহ হুমায়ুনের যে স্ত্রী, ওনার নামও ছিল হামিদা, মানে আকবর দ্য গ্রেট, ওনার মা কিন্তু ছিল হামিদা বেগম। তখন বাদশাহ হুমায়ুন খুব অবাক হয়ে যায় এখানে যে সৃষ্টির কি আশ্চর্য রহস্য, একই রকম দেখতে দুজন মানুষ, একজন পাদুকা শিল্পী মুচি, আরেকজন হচ্ছে সম্রাট। সত্যি এই বিষয়টা আমার কাছে এই উপন্যাসের সবচেয়ে বেশি চমকপ্রদ ব্যাপার লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এই যে আমরা এখানে আছি, আমি একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, একটা পরিবেশে থাকছি, আরেকজন থাকছে রাস্তায়, আরেকজন থাকছে মানে একজন কোটি কোটি টাকার মালিক, আরেকজনের কিছুই নেই, একজন সিংহাসনে চড়ছে, আরেকজন ফুটপাতে ঘুমাচ্ছে। এই যে এগুলো আসলে গডের সিদ্ধান্ত, এটা শুধুই গেম অফ গড ছাড়া আর কিছুই না, এটা সৃষ্টিকর্তার খেয়াল ছাড়া আর কিছুই না। মানে সৃষ্টিকর্তা চাইলেই আপনাকে, মানে চাইলেই আমাকে রাস্তায় ফেলে দিতে পারে। সৃষ্টিকর্তা চাইলেই কাউকে বাদশা বানাতে পারে, চাইলেই কাউকে ফকির বানাতে পারে। তার মানে আমরা আসলে তা নই, আমরা শুধুমাত্র একজনের পুতুল, এর বাইরে কিছুই না। এটা আসলে মনে হয় ভাবার দরকার আছে আমাদের। আর যে আমাদের যা কিছু আছে এটা নিয়ে আমরা খুব অহংকার করি। অনেকে দেখতে সুন্দর, সে অহংকার করে। অনেকের অনেক কোয়ালিটি আছে, অর্থবিত্তের মালিক, এটা নিয়ে খুব অহংকার করে। না, এটা মনে হয় এভাবে ভাবা উচিত, সৃষ্টিকর্তার মনে হয়েছে আমাকে দিয়েছে, ওনার যেহেতু মনে হয়েছে আমাকে দিয়েছে, তার মানে উনি চাইলে, আবার যদি ওনার মনে হয় উনি নিয়েও নিতে পারে। আই এম নাথিং, নিয়ে নিলে আমার এটা রক্ষা করার ক্ষমতা, শক্তি সৃষ্টিকর্তা কিছুই দেয় নাই। আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, সুস্থ দেহ দিয়েছে, ইনকেস যদি এটা নষ্ট হয়ে যায়, এটা রক্ষা করার ক্ষমতা আর তিনি আমাকে দেননি। সো আই হ্যাভ নাথিং অ্যাট অল। দিন শেষে আসলে আমার কিছুই নেই। তো যাই হোক, বাদশা নামদার উপন্যাসটা পড়লাম। এটা আসলে অল্প কথায়, অল্প সময়ে বাদশা নামদার উপন্যাসকে ব্যাখ্যা করা, এটা রিভিউ দেওয়াটা সত্যিই খুব কঠিন। কিন্তু তারপরে আমার কাছে যে বিষয়গুলো খুব চমকপ্রদ লেগেছে, এটা সামান্য মানে সময় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো এই উপন্যাসটা আপনারা সময় নিয়ে হলেও পড়বেন। যাদের সামান্যতম বই প্রীতি আছে, বই পড়তে ভালো লাগে, এই উপন্যাসটা পড়তে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমি এমনি তো হুমায়ুন ভক্ত, তো হুমায়ুন বলতে আমার মতো অন্তত কাজ করে। আমি যেন গিলেছি উপন্যাস, মানে আমি বুঁদ হয়ে পড়েছি। অনেক আগে পড়েছিলাম, বুঝে না বুঝে পড়েছি, রিসেন্টলি পড়েছি, মনে হয়েছে যে নতুন কিছু আবিষ্কার করেছে। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং বিশেষভাবে হুমায়ুন আহমেদের এই উপন্যাসটি পড়ার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, টাটা। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, একটু কারেকশন করে। আমি দু একটা জায়গায় একটু ভুল তথ্য দিয়েছি। একটা হচ্ছে মানে একটা জায়গায় আমি বাদশাহ হুমায়ুন বলতে গিয়ে হুমায়ুন আহমেদ বলে ফেলেছি, এটার জন্য দুঃখিত। আরেকটা জায়গায় বলেছি যে সম্রাট আকবর বৈরাম খাঁকে হত্যার হুমকি দিয়েছেন, তিনি আসলে হত্যার হুমকি দেননি, হত্যার নির্দেশ দিয়েছেন। এটা আরও যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি। টাটা।